জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে করবেন ইফতার। নতুন করে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন বাস্তুচ্যুতরা। এই যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু। ট্রেনের শতভাগ অনলাইনে হওয়ায় ভিড় নেই রেল স্টেশনে। এখনো জমে ওঠেনি বাস কাউন্টারগুলোর বেচাকেনা। সীমান্তে নদ নদীর বাঁধ মেরামতে সম্মতি নেই ভারতের। কারিগরি কমিটির বৈঠকের সিদ্ধান্ত কার্য বিবরণীতে উপস্থাপনীয় আপত্তি। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিকের মৃত্যু। কিছুক্ষণ পর ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে প্রথম জানাজা। আজিমপুরে দাফনের সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তারা মত বিনিময় করবেন। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন দুজন। সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি সংবাদ সম্মেলনে অংশ নেবেন গুতেরেস। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে 4 দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাকে ফুল দিয়ে বরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম। জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এই মুহূর্তে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে আরো তথ্য জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, 12টা নাগাদ জাতিসংঘ মহাসচিব আসবেন রোহিঙ্গা ক্যাম্পে এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই 18 নম্বর ক্যাম্পে মূলত তিনি আসবেন এবং এখানে রোহিঙ্গা কালচারাল সেন্টারে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এছাড়াও রোহিঙ্গা যুবকদের সঙ্গে আসলে মত বিনিময় করবেন, তাদের খাদ্য পুষ্টি সংক্রান্ত প্রেজেন্টেশন সেটি দেখবেন। অর্থাৎ যে জীবন মানকে আসলে কেমন রয়েছে রোহিঙ্গা যারা রয়েছেন এই জায়গাটিতে তাদের দেখাশোনার জন্য আসলে আসছেন জাতিসংঘ মহাসচিব। 12টা নাগাদ আসার কথা রয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও একই সঙ্গে দুজনই আসলে একই বিমানে কক্সবাজারে আসবেন। এরপরে জাতিসংঘ মহাসচিব কিছুটা আগে আসবেন ক্যাম্পে, এসে আসলে কয়েকটি অনুষ্ঠানে আসলে তিনি অংশ নেবেন। এখানকার যারা যুবক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং রোহিঙ্গা যে সংকট রয়েছে সেটি উত্তরণে আসলে কী ধরনের ভূমিকা নেওয়া যায়, তারা কি মনে করছেন রোহিঙ্গা যারা রয়েছেন পরিবারের সদস্যরা, সেটি আসলে তিনি শুনবেন। এর পরবর্তীতে বিকেল নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং যেটি আসলে আজকে স্মরণীয় ঘটনা হতে যাচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব একই সঙ্গে আসলে তারা ইফতার অংশগ্রহণ করবেন। 2018 সালের 2 জুলাই সবশেষ জাতিসংঘ মহাসচিব এই রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন এবং এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি আসছেন এবং এখন আসলে যেই পরিস্থিতি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 13 লাখ মানুষ বসবাস করছেন যারা আসলে মায়ানমার থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ আসলে মানবিক কারণে তাদেরকে অবস্থান দিয়েছে এবং তারা আসলে প্রতিনিয়ত তাদের যে থাকা খাওয়া ভরণ পোষণের সার্বিক যেসব ব্যবস্থা রয়েছে সবকিছুই আসলে যাতে করে আগামী দিনে এটি কোনো সংকটে না পড়ে সেই রূপরেখা নতুন করে আসলে যাতে করে এই আজকের যে সফর সেটির মধ্য দিয়ে হয় সেই প্রত্যাশা কিন্তু রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বেশ কয়েকটি প্রোগ্রামে যে অংশ নেবেন এর মধ্য দিয়ে আসলে তিনি এখানকার যারা আসলে রয়েছেন তাদের যে জীবনমান কী ধরনের সংকটের মধ্যে রয়েছেন সেটি আসলে তিনি জানবেন। আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি সেই সড়কে কিন্তু আসলে আমরা দেখছি যে রোহিঙ্গা শিশু যারা রয়েছে তারা সময় কাটাচ্ছেন, খেলাধুলা করছেন এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন এবং একই সঙ্গে আসলে জাতিসংঘ মহাসচিব আসবেন, তারা প্রত্যাশা করছেন যে তাদের আগামী দিনে এবং তাদের যে দেশে ফিরে যাওয়ার যে সুযোগ তারা চান সেটি আসলে আরো কাছাকাছি আসবে, সেই প্রত্যাশা তাদের রয়েছে। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। রোহিঙ্গা সংকটের 8 বছর চললেও এখনও একজনকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফর ঘিরে নতুন করে স্বদেশে ফেরার স্বপ্ন বুনছেন রোহিঙ্গারা। বলছেন নিজ ভিটায় নিরাপদে ফেরার দাবি জানাবেন তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনাররা আশা করছেন
গুরুত্বপূর্ণ এই সফরের মাধ্যমে রাখাইনে স্বস্তি ফিরবে, সেই সঙ্গে রোহিঙ্গাদেরও স্বদেশে ফেরার পথ সুগম হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 18 নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হারেস প্রাণ বাঁচাতে 2017 সালের 25শে আগস্ট 4 সন্তান নিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। ক্যাম্পে মানবতার দিন কাটালেও মিয়ানমারে তিনি ছিলেন রাজার হালে। জমি জমা তো বটে, ছিল গোয়াল ভরা গরু, মহিষ, ছাগলও। হারেস এখন ফিরতে চান সেই জীবনে, চান নিজ ভিটায় ফিরতে। তারা হনো আর অন্যমিকে যাই হনো হাম খরচ করি হনো আর এটা হনো হাইড নেভারি তাহলে আর জিন সরকার তোর রাইসেন্দের হেগিন হাই রিফিউজি জীবন যাপন করি আর রিফিউজি জীবন যাপন করি বললাম না চাই আর দেশের মধ্যে আর অফিস যাই বললা চাই। শুধু হারেস নন, খদিজা ও ইমান আলীও চান ক্যাম্পের বন্দি জীবন থেকে মুক্তি। এটা জীবনে এক হাজার বেশি দেশ থাকলে আন্দোলন করে হাই গুণা নাকি গুণা আসলে দিলে এটা আর বেশি দুঃখ রোদে ফুরির জ্বরে বিজির যখন দিন হাড়ি দিয়ে জম। কক্সবাজারে এসব আশ্রয় শিবিরে বসবাস করছেন 13 লাখেরও বেশি রোহিঙ্গা। গত 8 বছরে তাদের একজনও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। তবে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফর ঘিরে নতুন করে আশার সঞ্চার তৈরি হয়েছে। জিন্দেগি গুজারিদার গই আর তুমি বালানো লাগে খেয়ে আর দেশের মানে আর ওয়াপেস যাই ফারে দিলে সুবিধা সবাই গরি তারা সুবিধা করে দেয় সুন্দর আর কান আমি যাই বাদে আর সুন্দর দেবেল হলে আর কান মাঝে আর যাই বেলা সুন্দর চাই মানে জাতিসংঘর মানুষের বাংলাদেশের প্রথম মন্ত্রী ডক্টর ইউনুসকো দিবা মানি আর চাই দিয়ে আর বাংলাদেশের নথাইকুম সেফ সিকিউরিটি লেয়ারে আর মানি বর্মা যাইতে চাই যে নাকি আর তো ইয়ার আগে বহুতবার এটা আজা হচ্ছে গেলে আনা পারবা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশা, গুরুত্বপূর্ণ এই সফর রাখাইনে স্বস্তি ফেরাবে, সেই সঙ্গে রোহিঙ্গাদের নিজ ভূমে ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে। দুইজনের উপস্থিতি তাদেরকে জানান দেবে যে আমরা সবাই রোহিঙ্গাদের পক্ষে আছি। রোহিঙ্গাদের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য উৎসাহিত হবে। এর আগে 2018 সালের 2 জুলাই উখিয়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যৌথ নদী কমিশনের অন্যতম অংশীদার যৌথ কারিগরি কমিটির বৈঠকের সিদ্ধান্ত কার্য বিবরণীতে উপস্থাপনের অনুমতি দেয়নি ভারত। আবার সীমান্তবর্তী নদ নদীর ক্ষয়ক্ষতি ও বিভিন্ন স্থানে বাঁধ মেরামতেও মেলেনি নয়াদিল্লির সম্মতি। তবে কোনো একটি পক্ষ ছাড় দিলে পরবর্তীতে বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কার্য বিবরণী প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসাইন। এদিকে টানাপোড়েনের কারণে মেয়াদ শেষে গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখছেন পানি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। প্রসূনা শেষের রিপোর্ট। গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন 54টি নদী নিরীক্ষার কাজ করে থাকে দুদেশের যৌথ নদী কমিশন জেআরসি। আর উভয় দেশের সীমান্ত ঘেঁষে চলা নদী, খালবিল বা জলাশয় রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এ ব্যাপারে জেআরসিকে সুপারিশ দেওয়ার দায়িত্ব রয়েছে একটি যৌথ টেকনিক্যাল কমিটি। 1996 ডিসেম্বরে গঙ্গার পানি বন্টন চুক্তি অনুসারে উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত গঙ্গার পানি ভাগ করে নেয় দুই দেশ। ফারাক্কা পয়েন্টে 75,000 কিউসেকের বেশি পানি থাকলে ভারত পায় 40,000 কিউসেক, অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। 70 থেকে 75,000 কিউসেক থাকলে বাংলাদেশ 40,000 কিউসেক, অবশিষ্ট পানি পায় ভারত। আর 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশের মধ্যে সমান ভাগ হয়ে থাকে। আগস্টে পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের টানাপোড়েনের মধ্যেই প্রায় 2 বছরের ব্যবধানে গত 7 মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় জেআরসির টেকনিক্যাল কমিটির 2 দিনব্যাপী বৈঠক। ফারাক্কাবাদ পয়েন্টে গঙ্গার পানি প্রবাহ সরেজমিন পর্যবেক্ষণও করেন কমিটির সদস্যরা। তবে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়ে চিহ্নিত করে একটি কার্যবিবরণী তৈরি হলেও এতে সই করতে রাজি হয়নি ভারত। এ ব্যাপারে জানতে চাইলে জেআরসি সদস্য ও বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন সময় সংবাদকে বলেন, সীমান্ত নদীসমূহের ক্ষয়ক্ষতি ও বিভিন্ন স্থানে বাঁধ মেরামতে ভারতের সম্মতি মেলেনি। গঙ্গা চুক্তি ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে, চুক্তি অনুযায়ী পানি ঠিক মতো পাচ্ছে। এই বছর আমাদের স্যারের বাঁধ ভেঙে গেছে, আর আমরা এটা করতে চাচ্ছি, ওরা করতে দিচ্ছে না। সার্কল কাস্টিং নিয়ে অনেক আলাদা সেশন হয়েছে, সেখানেও কিছু ভালো এগ্রিমেন্ট হয়েছিল ডিসকাশনে, কিন্তু মিটিং মিনিটসে আবার সেগুলো ওনারা লিখতে দেয় নাই।
এদিকে দুদেশের মধ্যে চলমান টানাপোড়েনে আগামী বছর গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। আমিও তো আশাবাদী চুক্তি নবায়ন হওয়া উচিত। এটা যদি বর্তমান মেম্বার জিআরসি করতে পারেন, যে পানিটুকু আমরা পেয়েছিলাম সেটা ব্যবহারের জন্য বাংলাদেশ কোনো পদক্ষেপ নেয়নি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে দুদেশের মধ্যে 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন সংক্রান্ত চলমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের 11 ডিসেম্বর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লাইফ সাপোর্ট থেকে ফেরা হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম শ আরিফিন সিদ্দিকের। অসংখ্য ভক্ত, অনুরাগী, সহকর্মী, ছাত্রছাত্রী, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন জনপ্রিয় শিক্ষক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বেলা 11:30টায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে প্রথম জানাজা, বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদে হবে দ্বিতীয় জানাজা। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম শ আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন তার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছে অনেক প্রথিতযশা সাংবাদিকের। আমাদের এই গণমাধ্যমের যে ভূমিকা আজকের এই আসার পিছনে অধ্যাপক ডক্টর ম শ আরিফিন সিদ্দিকের যে অবদান, সেটা এই মিডিয়াকে আজীবন মনে রাখতে হবে। তিনি শুধু সনদপত্রধারী কিছু শিক্ষিত মানুষ তৈরি করার জন্য কাজ করেননি, তিনি সত্যিকারের আদর্শবান, নীতিবান, ন্যায়নিষ্ঠ মানুষ তৈরি করার জন্য তার জীবনটা ব্যয় করে গেছেন। তার কাছ থেকে কোনো দিন কোনো ছাত্র বা কোনো সমস্যা নিয়ে এসে কেউ মুখ কালা করে চলে গিয়েছে, এটা আমি এই 1980 সালের পর থেকে দেখিনি। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হিসেবে তিনি যে কাজগুলো করেছেন, তিনি শিক্ষক হিসেবে যে শিক্ষা জীবন সমাপ্ত করেছেন, তার জন্য আমরা গর্বিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গেল 6 মার্চ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন কোমাতে ছিলেন। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে অধ্যাপক আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা। বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। শিক্ষকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আরিফিন সিদ্দিক। ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মহাসড়ক দখল করে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে না পথচারীরা, যান চলাচলেও ঘটছে ব্যাঘাত। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নীরব প্রশাসনের ভূমিকা, দায় চাপাচ্ছেন একে অন্যের ওপর। এমন অবস্থায় স্থানীয়রা বলছেন কঠোর পদক্ষেপ না নিলে আসছে ঈদে ভোগান্তি ঠেকবে চরম পর্যায়ে। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক দখল করে অস্থায়ী মার্কেট থেকে চাঁদা তুলছেন এক ব্যক্তি। গাজীপুরের ব্যস্ত সড়ক বোটবাজার এলাকার দৃশ্য এটি। চাঁদা তোলা শেষে এবার সময় সংবাদের মুখোমুখি। কিসের টাকা ভাই? সিটির খাজনা। কোনো রসিদ আছে? হ্যাঁ, রসিদ আছে। দেখান তো। আমাদের পুরো বাজার থেকে খাজনা উঠাতে বলছি। এটা কি বাজার? আপনি যেখান থেকে এখন মাত্র টাকা তুলেন, এটা কি বাজার? বাজার না এটা? এটা বাজার। কিভাবে বাজার এটা? রসিদ আগে দেওয়া হয়েছে, এখন বর্তমানে মানে চীনা পরিচিত মুখ হয়ে গেছে, তার জন্য দেওয়া হচ্ছে না। রসিদ বন্ধ। হ্যাঁ। কত দিলেন? 50। কেন দিছেন? এটা সিটির কথা কয় না। প্রতি দোকান থেকে 50 টাকা 80 টাকা যারতে যা পারে লয়ে লইতেছে। এটা টোটালি চাঁদাবাজি এক কথায়। এই ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশের এই বিশেষ অভিযান গাজীপুর চৌরাস্তায়। এই খবরে ততক্ষণে দোকানপাট গুছিয়ে যে যেভাবে পারছেন দৌড়ে পালাচ্ছেন। পুলিশের চেষ্টায় অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চুরি ছিনতাই এবং এই ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশের কঠোর তৎপরতায় সড়কটি দখল মুক্ত করা হলেও
কয়েক ঘন্টার ব্যবধানে আবারও হকারদের দখলে। পুলিশ আসলে ফাঁকা, আর চলে গেলেই পুরনো রূপে ধরা। এ যেন চোর পুলিশের খেলা। শুধু এই শহরেই নয়, সড়ক আর ফুটপাত দখল পুরো জেলায় এখন নিত্যদিনের চিত্র। বাধাহীন দখলবাজির এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে মহাসড়ক। টঙ্গী থেকে শুরু করে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায় সকল পয়েন্টই যেন এক একটি মার্কেট। এতে যাতায়াত দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। চলাফেরা যায় না, দূরপাল্লার যাত্রীরা থাকে, বা গাড়ি টাড়ি চলতে পারে না, বাস চলতে পারে না। এদের যন্ত্রণায় সবসময় এই অবস্থা। পুলিশ আসে, আমরা দৌড় দেই, আবার বসি, এরকমই আর কি। দিনের পর দিন সড়ক দখলের এই খবর অবশ্য কর্তৃপক্ষেরও জানা, তবে নির্বিকার। নামমাত্র অভিযানে দায় সারলেও নগর ভবনের এই কর্মকর্তার প্রশ্ন, দায় কি শুধু সিটি কর্পোরেশনের? মানুষ যদি চলাচলে অসুবিধা হয়, সেটা তো অবশ্যই শুধু এটা সিটি কর্পোরেশনের বিষয় না, এটা পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় বিষয়। পুলিশ প্রশাসনের মানবতার দিক বিবেচনায় অবশ্য কঠোর অবস্থানে নেই মেট্রোপলিটন পুলিশও। তবে মাঠের চিত্র যাই হোক, জেলা পুলিশের দাবি সড়ক রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। প্রেশার দিলে এদেরকে ধরেন জেলখানায় পাঠাতে হবে বা আইনি প্রসেসে যেতে হবে। তো সেটা করলে আবার এই গরিব মানুষগুলো তখন আবার আর একটা এই আইনের বেড়াজালে পড়ে যাবে। 80% ক্ষেত্রে আমরা এটা ফুটপাতকে দখলমুক্ত করতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করে ফেলব। কর্তৃপক্ষের এমন গড়িমিশিতে প্রায় প্রতিদিনই সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠছে দোকানপাট। এমন পরিস্থিতিতে ঈদ উপলক্ষে ভোগান্তি কমাতে কতটা তৎপর হয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জের 68 ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে 1 বছরে 543টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে 30,43,900 টাকা। ফৌজদারি অপরাধে 10 টাকা এবং দেওয়ানিতে 20 টাকায় অভিযোগ দায়ের করে দ্রুত সুবিচার পাওয়ায় খুশি ভুক্তভোগীরা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মাহমুদা আক্তার মুন্সিগঞ্জ সদর উপজেলার পানহাটা গ্রামের নারী উদ্যোক্তা। পার্শ্ববর্তী জোরারদল গ্রামের মিন্টু হালদারের বিরুদ্ধে হাতাহাতি ও হুমকির ঘটনায় গ্রাম আদালতে মামলা করেন। দুই পক্ষের জবানবন্দি ও সাক্ষী গ্রহণ শেষে বিরোধ নিষ্পত্তি করে 5 সদস্যের বিচারক প্যানেল। এখানে আমি সুষ্ঠু বিচার পেয়েছি এবং আমাকে 10,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। এখন আমাদের সমাধান দিয়েছে, জানা কেমন কিছু হয় নাই, আমাদের অভিভাবককে সুন্দরভাবে মিলাই দিছে। মাহমুদার মতো শত শত প্রান্তিক মানুষ এখন গ্রাম আদালত থেকে সুবিধা পাচ্ছেন। জেলার 6 উপজেলার 43টি ইউনিয়ন পরিষদে এজলাস রয়েছে। বাকি 25 ইউনিয়নে অস্থায়ী এজলাসে বিচার কাজ চলছে। গেল বছর গ্রাম আদালতে সরাসরি 641টি এবং জুডিশিয়ারি থেকে 212টি অভিযোগ আসে। কোনো আইনজীবী ছাড়াই দুই পক্ষের পছন্দের 2 জন করে এবং চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানের সমন্বয়ে বিচারক প্যানেল দ্রুত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি করে। নথিভুক্ত করার পরে আমরা বাদী এবং বিবাদীকে ব্যাপারটা অবগত করি। উভয় পক্ষকে চেয়ারম্যান সাহেব নোটিশ করে ডাকাইয়া তাদের যে সমাধান করে দেয়। আমাদের দেশের যেই বিরোধ, এই ছোটোখাটো বিরোধগুলি আছে, সেটি আমরা মীমাংসা করে দিয়েছি। 2024 সালে সংশোধিত আইনে 3 লক্ষ টাকা সমমূল্যের যে বিরোধগুলো আছে, এই বিরোধটা এখানে সমাধান করতে পারবে দেওয়ানি এবং ফৌজদারি যে বিষয়গুলো আছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জানান, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রাম আদালতের অভিযোগ নিষ্পত্তির হার সন্তোষজনক। পেন্ডিং ছিল 529টা, আর 3 মাসে দায়ের হয়েছে 133টা, নিষ্পত্তি হয়েছে 126টা। সুতরাং আমরা দেখতে পেয়েছি যে নিষ্পত্তি কিন্তু হয়েছে, বেশ ভালো অ্যামাউন্টই হয়েছে। 2024 সালে মুন্সিগঞ্জে গ্রাম আদালতের বিচারে 30,43,900 টাকা আদায় করে বাদীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেলার 68 ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে 1 বছরে অভিযোগ জমা পড়েছে 853টি আর নিষ্পত্তি হয়েছে 543টি। মুন্সিগঞ্জের রামপাল গ্রাম আদালত থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন মাদারীপুরের মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, অথচ তারা পান না ন্যায্য বেতন। মসজিদ কমিটি থেকে প্রাপ্ত সম্মানের অর্থ দিয়ে সন্তানদের ভালো শিক্ষার প্রতিষ্ঠানে লেখাপড়াও করাতে পারেন না। সাদাত তাকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। হাফেজ এনামুল হক 10 বছর ধরে মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া রাকনবাড়ি জামে মসজিদে ইমামতি করেন। মসজিদ কমিটি থেকে তাকে প্রতি মাসে সম্মানী দেয়া হয় মাত্র 3,000 টাকা। পরিবারে 5 সদস্য থাকায় ইমামতির বাইরে কৃষিকাজের বাড়তি অর্থ দিয়ে কোনো মতে চলছে সংসার।
এদিকে নতুন বাস স্ট্যান্ড এলাকার বাইতুল মামুর জামে মসজিদে মুয়াজ্জিন হিসাবে আছেন মাওলানা আব্দুল মান্নান। কমিটি থেকে তাকে দেয়া হয় 5,000 টাকা। এখানে খাদেম না থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয় তাকে। ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় সন্তানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারেন না দুবেলা ভালো খেতেও। কৃষি কাজ করি, মসজিদে নামাজে পড়াই। আমি এই কমিটি থেকে আমাকে 3,000 টাকা বেতন দেওয়া হয়। বেতন আগে ছিল 4,000, বর্তমান 1,000 টাকা বাড়াইছে, 5,000 টাকা বর্তমান বেতন। কিন্তু ঘর ভাড়া নিয়ে থাকি হিসাবে মাসে প্রায় 20,000 মতো খরচ হয়েছে, বাকি টাকা প্রাইভেট পড়ায়। এমন পরিস্থিতিতে অসহায়ত্বের কথা জানান মসজিদ কমিটির সদস্যরা। সরকারিভাবে বেতন ভাতার দাবি করেন তারা। একটা ইমাম সাহেব 8,000 টাকা বেতনে তার কিচ্ছু হয় না। আমরা সবকেই কিছু কিছু টাকা দিয়ে তারে চালাইতেছি। জেলা প্রশাসন বলছে বিষয়টি এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে ন্যূনতম সহযোগিতা করা হয় বা বেতন ভাতা দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে ইমামদের জীবনমান উন্নত হবে। ছোট বড় মিলিয়ে জেলায় 5,500 মসজিদ রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এবারে ঈদ কেনাকাটায় অনেকটাই কমেছে ক্রেতাদের অভিযোগ, এমন দাবি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক বলছেন, জেলা প্রশাসকদের সহায়তায় তদারকি দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রতারণা বন্ধে কঠোর অবস্থানের সুফল মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের বাজার থেকে শপিং মলে বাড়ে বেচাকেনা। বাড়তি চাহিদাকে পুঁজি করে আগেভাগেই সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। নানা উপায়ে ভোক্তা ঠকাতে কারসাজির আশ্রয় নিয়ে থাকে তারা। ঘটে দাম বাড়িয়ে মূল্য ছাড় সহ নানা অফার দেওয়ার ঘটনাও। এমন অভিজ্ঞতা থেকে এবার বিশেষভাবে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনেকদিন ধরে করতেছে, আপনার ভোক্তা অধিদপ্তরের লোকেরা বিভিন্ন জায়গায় যেতেছে, বিভিন্ন জায়গা থেকে লোকদের ধরতেছে, কিন্তু মেইন যে যারা আছে তাদেরকে কিন্তু তারা ধরতে পারতেছে না। ভোক্তা অধিকারে জানানো উচিত আমাদের সবারই। তাহলে আস্তে আস্তে দেখা যাবে কি, আমি এবং আরেকজনের যদি কমপ্লেন না দেয় তাহলে এই জিনিসগুলো কিন্তু আসলে বাড়তেই থাকবে দিন দিন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 1 বছর আগের তুলনায় গেল জানুয়ারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে করা অভিযোগের সংখ্যা বাড়লেও এবার রমজানের আগের মাস গেল ফেব্রুয়ারিতে কমেছে ভোক্তার অভিযোগ। সংস্থাটির মহাপরিচালক বলছেন, জেলা প্রশাসকের সহায়তায় রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে তদারকি দলের সংখ্যা। ঈদের কেনাকাটাতেও এবার সুফল পাচ্ছেন ক্রেতারা। প্রতি জেলাতে প্রচলিত ডিসির যে কাজ, তার অতিরিক্ত একটা করে টিম 1 মাস 21 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত পরিচালনার জন্য অনুরোধ করেছি এবং এর ব্যয়ভার অ্যাডভান্স আমরা দিয়ে দিয়েছি। প্রতিটি জেলা 1,41,000 টাকা করে পেয়েছে 1 মাসের জন্য। দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এইবার অভিযোগের পরিমাণ কম আসছে। তবে ভোক্তাদের দাবি, সংস্থাটি আরো সক্রিয় হলে ক্রেতা ঠকানোর সাহস পাবে না কোনো প্রতারক চক্র। ছোট বড় ব্যবসায়ী তো বড় হাত আছে, ছোট ব্যবসায়ী ছোট কোনো জায়গায় হাত নেই। এই জন্য ভোক্তা থেকে ছোট জায়গায় যা করে এফেক্ট করতেছে। প্রতারকদের ধরতে সরকার ব্যবস্থা নিতে পারে। এদিকে 2023-24 অর্থ বছরে সংস্থাটির অভিযোগের সংখ্যা 39,096টি। প্রতি মাসে এর সংখ্যা 3,258টি। আর 2024-25 অর্থ বছরের 8 মাসে অভিযোগের সংখ্যা 22,525টি। প্রতি মাসে এর সংখ্যা 2,815টি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জুড়ে দিয়েছেন বেশ কিছু শর্ত। জানান, যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনার প্রয়োজন। বৃহস্পতিবার মস্কোয় সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, অবশ্যই দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে হবে ও সংকটের মূল কারণগুলো দূর করতে হবে। এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করারও ইঙ্গিত দেন তিনি। রাশিয়া ইউক্রেনের মধ্যে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সংবাদ সম্মেলনে আসেন ক্রেমলিন অধিপতি। বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানান পুতিন। বলেন, এর মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে।
যদিও পুতিন সন্দেহ প্রকাশ করেন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে, বলেন যুদ্ধবিরতির প্রস্তাবটি ভালো উদ্যোগ, তবে শর্তগুলো কেমন হবে, যুদ্ধবিরতি হলে দুপক্ষই সেনা প্রত্যাহার করবে কিনা এসব প্রশ্ন তোলেন পুতিন। আরও বলেন 30 দিনের যুদ্ধবিরতি শুধু ইউক্রেনের জন্যই সুবিধাজনক হবে। এই সুযোগে ইউক্রেন পুনরায় অস্ত্র সংগ্রহ করে সংগঠিত হতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত অসুবিধা তৈরি করতে পারে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে কিনা এটাই বা কে পর্যবেক্ষণ করবে, এ নিয়েও প্রশ্ন রাখেন রুশ প্রেসিডেন্ট। 2000 কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ থামানোর আদেশ কে দেবে তা একটি প্রধান বিষয়। এছাড়া কোনো পক্ষ যুদ্ধবিরতি ভঙ্গ করলে কাকে দোষারোপ করা হবে, কিভাবে তা যাচাই করা হবে এবং এমন একটি চুক্তি কার্যকর করতে কি শর্ত থাকতে হবে, এসব বিষয় নিয়ে গভীর আলোচনা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ইঙ্গিত দেন পুতিন। যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয় ট্রাম্পকে ধন্যবাদও জানান রুশ প্রেসিডেন্ট। কাকলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে করবেন ইফতার। নতুন করে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন বাস্তুচ্যুতরা। এই যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু। ট্রেনের শতভাগ অনলাইনে হওয়ায় ভিড় নেই রেল স্টেশনে। এখনও জমে ওঠেনি বাস কাউন্টারগুলোর বেচাকেনা। এবং সীমান্তে নদ নদীর বাঁধ মেরামতের সম্মতি নেই ভারতের। কারিগরি কমিটির বৈঠকের সিদ্ধান্ত, কার্য বিবরণীতে উপস্থাপনে আপত্তি। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।